নমস্কার। শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ, বাঙালির ঐতিহ্যবাহী একটি দিন। বাঙালি জীবনের সুন্দর থেকে সুন্দরতর একটা দিন আজকে আমরা সবাই খুশিতে মেতে উঠতাম। বিভিন্ন মঙ্গল শোভাযাত্রা, ডিসিহিলের প্রোগ্রাম, যার যার পারিবারিক প্রোগ্রাম, আমরা এগুলি নিয়ে মেতে থাকতাম, খুশিতে মেতে থাকতাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। আজ আমরা যার যার ঘরে বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যার যার করে যতটুকু আনন্দ করা যায় ততটুকুই। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে নিয়ে সে আনন্দ আর করা যাচ্ছে না। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখনই আমি আমার ঘরের উঠোনে নববর্ষ প্রোগ্রাম শুরু করি আমার ছোটো ছোটো ভাই বোনগুলিকে নিয়ে। আজও চলমান সেই অনুষ্ঠান। এটা যখন নববর্ষ আসে আমার গর্বে বুকটা ভরে যায়। কত ছোটোবেলায় আমি চিন্তা করেছিলাম যে আমরা আনন্দে নিয়ে থাকবো, এই দিনটি আমরা আমাদের সবাই একসাথে আনন্দে নিয়ে থাকতাম দেখে সব সময়। এই ছোটো ছোটো আনন্দগুলি আমাদের জীবনকে পরিপূর্ণ করে দেয়। আমরা ভালোভাবে বাঁচতে শিখি, সুন্দর একটা জীবন গড়তে শিখি। সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে, একটা বন্ধন তৈরি হয়। সব পরিবারের সব ছেলে মেয়েগুলো এক জায়গায় মিলিত হয়ে যায়, সবার মধ্যে একটি ভালোবাসার বন্ধন তৈরি হয়। এই আবেগ, এই বন্ধন মানুষকে সুন্দর পথ চলতে সাহায্য করে। চলো আজকে আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এই বছরটি যেন সুন্দর থেকে সুন্দরতর হয়, যাতে আমাদের জীবনে আবার প্রাণ চঞ্চলতায় ফিরে আসে, আমরা আবার কলেজ যেতে পারি, সবাই মিলে আনন্দ করে ক্লাস করতে পারি, আবার আমরা আনন্দে মেতে উঠি। এই পৃথিবী যেন আবার হাসতে পারে, আনন্দে উদ্বেলিত হতে পারে। এই পৃথিবী আজ কাঁদতেছে। আমরা সৃষ্টিকর্তার কাছে বিভিন্ন প্রার্থনা জানাবো এই বৈশ্বিক মহামারী থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। আমরা আবার আগের জীবনে ফিরে যাবো, সে আনন্দময় জীবনে। আজকে আমরা কি পড়াবো? আজকে আমরা পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্র, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায়। 2020-2021 এবং কোভিড-19 জন্য সংক্ষিপ্ত সিলেবাস, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় পড়াবো। প্রথমে ধরবো পঞ্চম অধ্যায়, তারপরে আস্তে আস্তে করে ষষ্ঠ অধ্যায় পড়াবো। কী পড়াবো? সৃজনশীল প্রশ্ন। পঞ্চম অধ্যায়ে যে ক্লাসটা ছিল সেটা আমি আগে দিয়ে দিয়েছি। আজকে ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন। ষষ্ঠ অধ্যায়ের ক্লাসগুলো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তাহলে পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পড়াবো। তাহলে এই যে আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কি জানো? অনুমান। অনুমানটা দুই প্রকার, অবরোহ অনুমান, আরোহ অনুমান। আবার আমরা দেখতে পাচ্ছি অবরোহ অনুমান দুই প্রকার, মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান। কেমন? অনুমান কি? জ্ঞাত সত্যের উপর ভিত্তি করে যখন আমরা অজ্ঞাত বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্ত গ্রহণ করি তাকে আমরা কি বলি? অনুমান করি। জ্ঞাত বিষয় কি? আমরা বিগত বছরগুলোতে যখন দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন আনন্দে মেতে থাকতাম। নববর্ষ যখন আসে ঘরে ঘরে আনন্দে মেতে থাকতো সবাই। সকালবেলা ঘুম থেকে উঠে ইলিশ পান্তা, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে নিয়ে সবাই আনন্দে মাতোয়ারা। আমরা সেটিকে কী অনুমান করলাম? যাতে আমাদের নতুন বছরটা সুন্দর হয়, ওরকম হয়। আমরা যেন এই বৈশ্বিক মহামারী থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, আমরা যেন বেঁচে থাকি, আমরা যেন আবার সেই সুন্দর দিনগুলি উদযাপন করতে পারি। এই যে চিন্তাটা বললাম তো অনুমান না? অনুমান করে বললাম না? আমরা পিছনের দিনগুলো চিন্তা করে সামনের দিনগুলি যাতে আমাদের এরকম হয় সেটি আমরা অনুমান করে বললাম। এটি হচ্ছে অনুমান। জানা বিষয় থেকে অজানা বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্ত গ্রহণ করা। কারো অতিরিক্ত জ্বর, তাহলে আমরা কী বলি? প্রথমে তাকে কী বলবো? মাথায়
জল দাও, মাথায় পানি দাও, পানি দাও, পানি দাও, জ্বরটা কমাও, গা মশাই দাও, জ্বরটা আগে কমাই ফেলো, তারপরে ট্রিটমেন্ট। আগে জ্বর কমাতে হবে, তারপর ট্রিটমেন্ট। কারণ ডায়রিয়া হচ্ছে, কী বলে, একটু ওসলাইন দাও, ওসলাইন দাও। ওসলাইন করে না থাকলে কী করবো, এক চিমটি লবণ, এক মুঠ গুড় বা চিনি আর আধা লিটার পানিতে ওইটা মিশ্রণ করে খাওয়াই দাও, তাহলে ওসলাইন হয়ে যাবে, তার শক্তিটা সে ফিরে পাবে। এই যে বলি আমরা কথাগুলি, সাপে কামড় দিল, এখানে একটু জোরে টিকিট দাও। ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরে সব গাছপালা বা মাটি সব ভিজা, অনুমান করলাম রাত্রি বৃষ্টি হয়েছে। এই যে কথাগুলি বললাম, এই বলাটা কী হবে, আগে কিছু আমরা জানি, আগে জানাই বিষয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম অজানা বিষয় সম্পর্কে, এটা পারি জমানো। কয়েকজন মানুষের মৃত্যু থেকে কী সিদ্ধান্ত গ্রহণ করে, সকল মানুষের মরণশীল, এটাও অনুমান করে বলি। আমাদের পক্ষে সব মানুষের মৃত্যু থাকা সম্ভব নয়, আমরা কয়েকজন মানুষের মৃত্যু থেকে সিদ্ধান্ত গ্রহণ করে সকল মানুষ হয় মরণশীল। ঠিক আছে, তাহলে অনুমান দুই প্রকার, অবরোহ অনুমান, আরোহ অনুমান। অবরোহ অনুমান কি, যে অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। যে অনুমান প্রক্রিয়া বা অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয়বাক্য থেকে ব্যাপক হতে পারে না, অর্থাৎ অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয়বাক্য থেকে বেশি হতে পারে না। যেমন সকল মানুষ হয় মরণশীল, একটি মানুষ হয় মরণশীল। সকল ফুল হয় সুন্দর, গোলাপ হয় একটি ফুল, গোলাপ হয় সুন্দর। সকল মানুষ হয় মরণশীল, আশ্রয়বাক্য। রহিম হয় একজন মানুষ, আশ্রয়বাক্য। দেয়ারফর রহিম হয় মরণশীল, সিদ্ধান্ত। বুঝছো? অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনো আশ্রয়বাক্য থেকে ব্যাপক হতে পারে না। সকল ফুল হয় সুন্দর, আশ্রয়বাক্য। গোলাপ হয় একটি ফুল, আশ্রয়বাক্য। দেয়ারফর গোলাপ হয় সুন্দর, সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্ত কম, সকল ফুল হয় সুন্দর, ওইটি আশ্রয়বাক্য। সকল ফুল, সকল মানুষ সবাইকে নিয়ে বলা হয়েছে। গোলাপ হয় একটি ফুল, একজন, একটি ফুল, এক। রহিম হয় একজন মানুষ, এক। সিদ্ধান্ত রহিম হয় মরণশীল বা গোলাপ হয় সুন্দর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম। আমাদের সংজ্ঞায় বলা হয়েছে অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক হতে পারে না। আরোহ অনুমান কয়েকটি, যে অনুমান প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহ অনুমান বলে। কয়েকটি বিশেষ দৃষ্টান্তের উপর ভিত্তি করে যখন একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহ অনুমান বলে। যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, সেলিম হয় মরণশীল, রামা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। আরোহ অনুমানের সিদ্ধান্ত ব্যাপক, অবরোহ অনুমানের সিদ্ধান্ত কম, আরোহ অনুমানের সিদ্ধান্ত ব্যাপক। যেমন প্রথমে কি বললাম, রামা হয় মরণশীল, কমা হয় মরণশীল, সেলিম হয় মরণশীল, শ্যামা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। তাহলে আরোহ অনুমানের সিদ্ধান্ত ব্যাপক, অবরোহ অনুমানের সিদ্ধান্ত কম, ব্যাপক। তারপর আসে মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় মাধ্যম অনুমান। আর যে অনুমান প্রক্রিয়ায় একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে বলা হয় অমাধ্যম অনুমান। কেমন? একাধিক আশ্রয়বাক্য, সকল মানুষের মরণশীল, রহিম একজন রহিমের মরণশীল। একাধিক, দুটি আশ্রয়বাক্য একটি সিদ্ধান্ত। সকল মানুষের মরণশীল আশ্রয়বাক্য, রহিম একজন মানুষ আশ্রয়বাক্য। দেয়ারফর রহিম হয় মরণশীল, সিদ্ধান্ত। তো দুটি আশ্রয়বাক্য একটি সিদ্ধান্ত। অমাধ্যম অনুমান হচ্ছে একটি আশ্রয়বাক্য একটি সিদ্ধান্ত। অমাধ্যম অনুমান একটি আশ্রয়বাক্য একটি সিদ্ধান্ত। কেমন? যেমন সকল ফুল হয় সুন্দর, সিদ্ধান্তে আমরা যখন বলবো সকল সুন্দর জিনিস হয় ফুল, সিদ্ধান্ত। অর্থাৎ একটি আশ্রয়বাক্য একটি সিদ্ধান্ত, দুটি সেন্টেন্স। আর মাধ্যমে তিনটি সেন্টেন্স। ঠিক আছে? তাহলে আমরা এবার কি করব, আমরা এখন যাবো হলো ইয়েতে, সৃজনশীল প্রশ্নে। আমরা প্রথমে পঞ্চম অধ্যায় এটুকু আছে। পঞ্চম অধ্যায় কি কি আছে দেখো, অনুমান, অবরোহ অনুমান, আরোহ অনুমান, মাধ্যম, অমাধ্যম।
এই এর উপর ভিত্তি করে আমরা সৃজনশীল প্রশ্ন কী কী হতে পারে আমরা একটু দেখব। সৃজনশীল প্রশ্নে যাব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হলিলমির কলেজের একজন শিক্ষক তার ক্লাসে একদিন অনুমানের একটি উদাহরণ দিতে গিয়ে বলেন, সকল মানুষ হয় রক্ত মাংসে গড়া, সকল জ্ঞানী হয় মানুষ, অতএব সকল জ্ঞানী হয় রক্ত মাংসে গড়া। আচ্ছা, প্রশ্নটি আমরা দেখি। উদ্দীপকের শিক্ষক যে ধরনের অনুমানের উদাহরণ দিয়েছেন তার ব্যাখ্যা দেয়। উদ্দীপকের শিক্ষক হলিলমির কলেজের শিক্ষক একদিন ক্লাসে অনুমান সম্পর্কে পড়াতে গিয়ে বলেন, সকল মানুষ হয় রক্ত মাংসে গড়া। তারপর কি বলেন? সকল জ্ঞানী হয় মানুষ, সকল জ্ঞানী হয় রক্ত মাংসে গড়া। তাহলে সকল মানুষ হয় রক্ত মাংসে গড়া আশ্রবাক্য, সবাইকে নিয়ে গঠিত বাক্য। সকল জ্ঞানী হয় মানুষ, সকল জ্ঞানী হয় রক্ত মাংসে গড়া। ঠিক আছে? এখানে আমরা কি দেখতে পাই? অবরোহণ মান দেখতে পাই না? দুইটা আশ্রবাক্য, একটি সিদ্ধান্ত। দুইটা আশ্রবাক্য থেকে যখন সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। আবার মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে কি বলছিলাম আমরা? দুইটা আশ্রবাক্য, যে অনুমান প্রক্রিয়া দুইটা আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। তাহলে অবরোহ অনুমান বা মাধ্যম অনুমান যেটি লিখো শুদ্ধ হবে, নাম্বার পেয়ে যাবে। তারপরে দেখো, শিক্ষকের শেষোক্ত বক্তব্যে ছাত্রটি নিরূপণ করো। শিক্ষক শেষে কি বলছে দেখো তো? শেষে বলেছে যে সতের সকল, এখানে তিনি আরো বলেন, এখানে উদাহরণের প্রথম দুটি লাইন এক ধরনের বাক্য আর শেষ লাইনটি আরেক ধরনের, অর্থাৎ সকল শিক্ষার্থী বাক্যগুলো গুরুত্ব অনুধাবন করতে চেষ্টা করে। প্রথম দুটি লাইন ছিল সকল মানুষের রক্ত মাংসে গড়া, সকল জ্ঞানী হয় মানুষ। শেষ লাইনটি ছিল সকল জ্ঞানী হয় রক্ত মাংসে গড়া। আমাদেরকে বলা হয়েছে অবরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্ত কখনো আশ্রবাক্য থেকে ব্যাপক হতে পারে না। আমাদের ওই কথাটি সবসময় মনে রাখতে হবে। তাহলে ওনার শেষোক্ত বক্তব্যটি ছিল ওরকম, সকল হয় রক্ত মাংসে গড়া। তাহলে এখানে আমরা কি দেখতে পাই? আমরা এখানে দেখতে পাই আকারগত সত্যতার দিক থেকে এটি সত্য, কারণ এখানে দুটো আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয়েছে। এটা আকারগত সত্য, আকারগতভাবে সত্য। মূলত আকারগত সত্যতার মাধ্যমে আমরা এই অনুমানের যৌক্তিক চিন্তাকে প্রতিষ্ঠা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আরেকটা বলি। কোনো ঘুম থেকে উঠে টেবিলে রাখা মোবাইল ফোনটি খুঁজে না পেয়ে দাদাকে জানায়, দাদা ভাই জানালার কাছে গিয়ে বাইরে তাকিয়ে দেখেন জানালার নিচে কাদামাটিতে শুধু একটু পায়ের ছাপ, তার পাশে মনে হচ্ছে একটি লাঠির অগ্রভাগের ছাপ। কাদামাটিতে আশেপাশে সব জায়গায় একই রকম সব এমন চিহ্ন। দাদা ভাই এবার পূর্ণকে ডেকে বলেন, শুনো, ওর মোবাইলটি চুরি হয়ে গেছে এবং যে চুরি করছে সে এখন পড়া ব্যক্তি, অর্থাৎ তার একটি পা নেই। উন্নত অবাক, সে প্রশ্ন করে, তুমি এটা কীভাবে বুঝলে? দাদাভাই উত্তরে বলেন, অনুমান করে। প্রশ্ন কি? উদ্দীপক অনুসারে দাদাভাইয়ের বিশ্লেষণ যে অনুমানের অন্তর্ভুক্ত তার বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আমরা এখন প্রশ্নতে যাই। কেমন? পূর্ণর একটি মোবাইল হারিয়ে গেছে। সে তার দাদাকে বললো, দাদা আমার মোবাইলটি হারিয়ে গেছে। দাদাভাই জানালার কাছে গিয়ে দেখে যে জানালার নিচে কাদা মাটিতে একটা পায়ের ছাপ, পাশে একটি লাঠির ছাপ। তখন সে পূর্ণকে বলে, পূর্ণ তোমার মোবাইলটি হারিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। চোরটি খোড়া, তার একটি পা নাই। এই মুহূর্তে চোরটি খোড়া, তার একটি পা নেই। পূর্ণর দাদাভাই তুমি এত কিছু কে বুঝলে? দাদাভাই বললো, আমি অনুমান করে বুঝলাম। প্রশ্ন হচ্ছে আমাদের, উদ্দীপক অনুসারে দাদাভাইয়ের বিশ্লেষণ যে অনুমানে অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। কোন অনুমানে অন্তর্ভুক্ত বলো তো? এখানে অনেকগুলি না আশ্রবাক্য না? সিদ্ধান্তে আজ থেকে দাদাভাই জানালার কাছে গেলেন, তারপর দেখলেন ওখানে পায়ের ছাপ, লাঠির ছাপ দেখলেন, তিনি অনুমান করলেন যে এটি
কোনো খরা মানুষ, তারপর তার পা নাই, সেটা সে অনুমান করে বললেন। এটি কী হবে? অনুমান, অনুমানের সংজ্ঞা বা অনুমান অথবা মাধ্যম অনুমান। অনেকগুলি আশ্রবাক্য থেকে যখন সিদ্ধান্ত গ্রহণ করবো আমরা, এক বা একাধিক আশ্রবাক্য থেকে যখন সিদ্ধান্ত গ্রহণ করবো, তাকে কী বলবো? মাধ্যম অনুমান বলবো না আমরা? এটা মাধ্যম অনুমান অথবা অনুমান। অনুমান লিখটু নাম্বার পেয়ে যাবা, মাধ্যম অনুমান লিখটু নাম্বার পেয়ে যাবা। দাদাভাই কীভাবে অনুমান করে বললেন যে ওই লোকটির পা নাই? দাদাভাই দেখলেন জানলার নিচে একটা পায়ের ছাপটাও খোঁড়া কম এবং একটা লাঠির ছাপ দেখা যাচ্ছে। সে খোঁড়া বলে সে লাঠি নিয়ে আসছে। সে থেকে সে অনুমান করলেন যে ওই লোকটি খোঁড়া, এই জন্য সে লাঠি নিয়ে আসছে। আচ্ছা, উদ্দীপকের প্রেক্ষাপটে অনুমানের বাস্তব কার্যকারিতার বিষয়টি বিশ্লেষণ করো। অনুমানের বাস্তব কার্যকারিতার বিষয়টি বিশ্লেষণ করো। আচ্ছা, অনুমান আমাদের বাস্তব জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগে? আমরা কি কাজ করতে পারি? প্রথম কাজে লাগে আমাদের দৈনন্দিন জীবনে, প্রত্যেক জীবনে একান্ত গুরুত্বপূর্ণ হচ্ছে অনুমান। অনুমান না করলে আমরা দৈনন্দিন জীবনে কোনো কাজ করতে পারবো না। কোনটার পর কোনটা, কোন কাজটার পর কোন কাজটা করবো, কয়টায় ঘুম থেকে উঠবো, কয়টায় কলেজ যাবো, কলেজে যাওয়ার আগে কতটুকু সময় আমি লেখাপড়া করবো। আমি কি ঘুম থেকে উঠে, ম্যাডাম সবসময় বলে ঘুম থেকে উঠে ইংলিশ পড়ো, এটা কঠিন সাবজেক্ট, ঘুমের সময় মানুষের ব্রেন ঠান্ডা হয়ে যায়, সকালবেলা ইংলিশটা পড়লে ওটা খুব দ্রুতই মাথায় ঢুকে যায়। ওটা কি তাই করবো? আধা ঘন্টা পড়ে যাবো, না 1 ঘন্টা পরে ঘর থেকে বের হবো, না 9টার সময় ঘুম থেকে উঠে দৌড় দিব কলেজে, কলেজ থেকে এসে একটু ফুটবল খেলবো, একটু বন্ধুর সাথে আড্ডা মারবো, সন্ধ্যাবেলা একবারে পড়তে বসবো। এটা আমার উপর নির্ভর করে না আমি কী করবো। ম্যাডামের কথা শুনি, ম্যাডাম সবসময় বলে সকালবেলা ঘুম থেকে উঠে ইংলিশটা পড়ে ফেলি, এটা কঠিন সাবজেক্ট, এটা আগে করতে হবে। একটা সাবজেক্ট শেষ হয়ে গেল, সন্ধ্যাবেলা বসে অন্যান্য সাবজেক্টগুলো পড়বো। তাহলে এই অনুমানটা কে করবে? নিজের অনুমান নিজেকে করতে হবে না? নিজের কাজ নিজেকে করতে হবে না? তাহলে আমরা প্রত্যেক জীবনে অনুমানের ভূমিকা একান্ত গুরুত্বপূর্ণ। কোনো একটি কাজ তুমি করতে যাচ্ছ, একজন মানুষ এসে দরজায় দাঁড়ালো, আমাকে একটু পানি দাও, আমি কি 1 কলসি নিয়ে যাবো না, 1 বালতি নিয়ে যাবো না, 1 জগ নিয়ে যাবো, 1 গ্লাস নিয়ে যাবো না? সেটাও অনুমান। নতুন ব্রিজ হচ্ছে, অনুমান, আনুমানিক একটা ধারণা দেয়, এটা এরকম 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 হবে, একটু বেশিও হতে পারে, একটু কমও লাগতে পারে, এটা অনুমান। তাহলে আমরা কি দেখতে পাই? বিজ্ঞান, দর্শন, প্রত্যেক জীবন, সাংস্কৃতিক জীবন, যেখানে আমি যাচ্ছি সেখানে অনুমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের বাস্তব জীবনে, আমাদের প্রত্যেক জীবনে সব জায়গায় অনুমানের ভূমিকা গুরুত্বপূর্ণ। সব জায়গায় অনুমান করে চলতে হয়, আনুমানিক একটা ধারণা থাকতে হয়, না হলে মানুষ জীবন পরিচালিত করতে পারে না। তারপরে আমরা আসবো আরেকটা প্রশ্ন আসি। ডলার ও স্বর্ণ পাচারকারী চক্রের সদস্যদের ধরেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বিকেল থেকেই মোহাম্মদপুর বাজার মাঠে কয়েকজন দীর্ঘক্ষণ বসে থাকতে দেখে র্যাব তাদের কথাবার্তা শুনে র্যাবের সন্দেহ হয়। র্যাব তাদের পিছু পিছু গোপন আস্তানায় গিয়ে তাদেরকে আটক করে। 14,650 ডলার, 20 ভরি স্বর্ণ, 17টি গুলি ও একটি মোবাইল সাইকেল উদ্ধার করে। ডলার এবং স্বর্ণ চোরা কারবারি কিছু লোক একটা জায়গায় বসে কথা বলে যাচ্ছে। মানুষ তো আড্ডা মারে, পার্কে আড্ডা মারে, রাস্তায় ঘাটে বন্ধু বান্ধবটা গোল্লা করে আড্ডা মারে। এদের আড্ডা দেখে র্যাবের মনে সন্দেহ হয়। তারা তাদের কথাবার্তাগুলো শোনার চেষ্টা করার পর দেখেছে তারা তাদের কথাবার্তাগুলো সন্দেহজনক। তখন তারা তাদের পিছু নিয়ে তাদের আস্তানায় যায় এবং এই জিনিসগুলি উদ্ধার করে নিয়ে আসে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কিসের উপর ভিত্তি করে র্যাব উদ্ধার অভিযান চালায়? কিসের উপর ভিত্তি করে র্যাব উদ্ধার অভিযান চালায়? র্যাব যে উদ্ধার অভিযান চালালো কিসের উপর ভিত্তি করে? অনুমানের উপর ভিত্তি করে। অনুমানে পড়ছে এরা ফিস করে কী কথা বলছে, এদের চাল চলন কথাবার্তা তাতে সন্দেহ হচ্ছে। র্যাব কিন্তু সবার পিছন ঘুরে না, বন্ধু বান্ধব সবাই আছে, সবাই কথা বলে, সবাই আড্ডা মারে, সবাই বেড়াতে যায়, কিন্তু র্যাব ঘুরে না। র্যাব এদের পিছন কেন করতেছে? এদের চাল চলন কথাবার্তা সন্দেহজনক। এরা অনুমান করতেছে যে
এদের কোনো একটা চক্র আছে, তাদের পিছু নিল এবং জিনিসগুলি উদ্ধার করে নিয়ে আসলো। তাহলে এটি কীভাবে করলো? অনুমান। অনুমান কি তোমরা এই জিনিসটা প্রশ্ন থেকে দেখে দেখবে যে এটা অনুমান। অনুমান কি? জ্ঞাত সূত্র থেকে অজ্ঞাত সূত্র উত্তর হচ্ছে অনুমান। রেপ আগে বা পুলিশ, রেপ, আর্মি এরা আগে থেকেই জানতো, আগে থেকেই এরকম অনুমান প্রক্রিয়ার মাধ্যমে অনেক চোর ডাকাত ধরতে পেরেছেন বলে আজকে ওদের কথাবার্তা চালচলন দেখে অনুমান করছেন এবং তাদের সাথে গিয়ে তাদের আস্থানা থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে এসেছেন, উদ্ধার করে নিয়ে এসেছে। এটা অনুমান। আগে অনুমান কাকে বলে লিখতে হবে? অনুমান কাকে বলে? জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উত্তরণ বা পাড়ি জমানো বা সিদ্ধান্ত গ্রহণ করাকে অনুমান বলে। যেমন দূরে কোথাও ধোঁয়া দেখলাম, অনুমান করলাম সেখানে আগুন লেগেছে। ঘ, র্যাবের যুক্তিবিদ্যার মৌলিক ও গুরুত্বপূর্ণ দিকটির প্রতি জ্ঞান থাকার কারণে তারা সত্য উত্তরণে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞরা কি বলছে? র্যাবের যুক্তিবিদ্যার মৌলিক ধারণার প্রতি জ্ঞান থাকার কারণে তারা এই উত্তরের কাছে সফল হয়। তাদের যুক্তিবিদ্যায় জ্ঞান থাকার কারণে, প্রশ্ন হচ্ছে তাদের যুক্তিবিদ্যায় জ্ঞান থাকার কারণে তারা এই কাজে সফল হয়েছে। তারা অনুমান প্রক্রিয়ার সাথে আমরা এখানে সরাসরি সম্পৃক্ত। যুক্তিবিদ্যার কাজ কি? মানুষের মনকে অবধি থেকে বলতে নিয়ে আসা, চরিত্রকে দৃঢ় করা, মানসিক ধ্যান, মানসিক প্রশান্তি আনয়ন করা, অজ্ঞাত সত্য থেকে জ্ঞাত সত্য থেকে ধাবিত হওয়া, অল্প সংখ্যক জানা বিষয় থেকে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা। তাহলে এখানে যে র্যাব যে কাজটি করলো, এটি যুক্তিবিদ্যার সাথে সরাসরি সম্পৃক্ত। অর্থাৎ আমরা সব বিষয় সবাই জানবে না, সামান্য কিছু জানি আমরা, তার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাই? আমাদের প্রশ্নের সাথে আমাদের উত্তরে মিল আছে। হ্যাঁ, র্যাবের যে অভিযান বা যে যুক্তি, সেটা হয়তো আমাদের লজিকে যুক্তিবিদ্যা ওতপ্রোতভাবে জড়িত। কারণ যুক্তিবিদ্যার কাজ হচ্ছে অবৈধ যুক্তিকে বৈধ যুক্তিতে নিয়ে আসা। এটা একটা মানসিক ধ্যান, মানুষকে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্য উত্তরণে সাহায্য করা এবং বিশেষ দৃষ্টান্ত দিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করা এবং শুদ্ধ অনুমান করতে সাহায্য করা। এটি একটি মানসিক প্রক্রিয়া, নির্ভুল চিন্তার একটি প্রতীক। লজিক নির্ভুল চিন্তার একটি প্রতীক। ঠিক আছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আমরা অনুমানে আমরা অবরোহ অনুমান, আরোহ অনুমান, মাধ্যম অনুমান আমরা দেখতে পাচ্ছি। শুধু এইটুকু অনুমান প্রক্রিয়ার মধ্যে। আরেকটা ক্লাস দিব, দুটো ক্লাস অনুমানের মধ্যে। দুটো ক্লাসের পরে যেগুলো পড়াবো ওইগুলো পড়লে হয়ে যাবে, বুঝে যাবা জিনিসটা কী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।